সোমবার ক্যান্টনমেন্টে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গে জামাতের শীর্ষ নেতাদের যে বৈঠক, তার মধ্য দিয়ে আমরা বলতে পারি কিছু একটা হচ্ছে। বাংলাদেশের রাজনীতিতে চমক আর চমক, চমকের পর চমক। কখন কি ঘটে পুরো আনপ্রেডিক্টেবল, অনিশ্চিত একটা অবস্থা। রাজনীতিতে কখন কি ঘটছে বলার কোনো উপায় নেই। নতুন কিছু ঘটতে যাচ্ছে, চারদিকে যে টানাঘোষা, যে কোনো সময় যে কোনো ধরনের পরিবর্তন। খুবই গুরুত্বপূর্ণ একটি খবর, সেনা প্রধানের সঙ্গে জামাতের নেতাদের বৈঠক। দর্শক বুঝতেই পারছেন যে এটার কোনো স্বাভাবিক ঘটনা না, অস্বাভাবিক পরিস্থিতিতেই এই ধরনের বৈঠক চলে। সেনা প্রধানের সঙ্গে জামাতের আমির এবং জামাতের নায়েবে আমিরের জরুরি বৈঠক হয়েছে। হঠাৎ করে সেনাবাহিনী প্রধানের সঙ্গে জামাতের বৈঠক কেন? জামাতের পক্ষ থেকে জামাতের আমির এবং নায়েবে আমির দুইজন বৈঠক করেছেন সেনাপ্রধানের সঙ্গে, সেটা নিশ্চিত করছে এই পত্রিকা। এই সরকারের পতনের কথা অনেকেই বলার চেষ্টা করছেন। যা যা ঘটছে তাতে সরকার নিজের পায়ে নিজে কুড়োল মারছে এবং তাতে আলো বাতাস পানি দিচ্ছে এনসিপি। সরকারের পতনটাকে সম্ভবত ত্বরান্বিত করছে তারাই। বার্তা সংস্থা রয়টার্সের প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা যায়, দেশের রাজনৈতিক অনিশ্চয়তা ও অর্থনৈতিক সংকটের মধ্যেই এই সরকার এক অস্থির বাস্তবতার মুখোমুখি হতে যাচ্ছে। আলটিমেটাম দিলেন ওয়াকার সেনাপ্রধান, 90 দিনের ডেডলাইন দিয়ে দিলেন ওয়াকার আর ইউনুস লড়াই কি এবার মুখোমুখি? কারণ 90 দিনের মধ্যে বিএনপি, আওয়ামী লীগ সহ সমস্ত রাজনৈতিক দলকে সঙ্গে নিয়ে সেনাপ্রধান বৈঠক। ইতিমধ্যে বুঝতেই পারছেন আজকের খবরটি কতটা গুরুত্বপূর্ণ একটি খবর। বন্ধুরা চলুন ভিডিওতে আজকে আর বেশি কথা বাড়াবো না, সরাসরি আজকে আমরা চলে যাব মূল ভিডিওতে, আর সেখানে আজকে আমরা দেখব আজকের খবরের বিস্তারিত। আসসালামু আলাইকুম। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের এক বক্তব্যের পরেই সরকারের পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছিল, এটি সরকারই তার আচরণের মধ্য দিয়ে আমাদের সামনে স্পষ্ট করেছে। এবং জেনারেল ওয়াকারুজ্জামান কেন রাজনৈতিক বক্তব্য দিবেন এমন প্রশ্ন তুলে সরকারের মধ্য থেকে মন্ত্রী প্রতিমন্ত্রী পদমর্যাদার দায়িত্বে থেকে এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের যে দল, জাতীয় নাগরিক কমিটির নেতারা সহ কোনো দলের নেতারা যে যুদ্ধংদেহী মনোভাব পোষণ করছিলেন, প্রশ্ন তুলছিলেন যে জেনারেল ওয়াকারকে যদি রাজনীতিতে আসতে হয় তাহলে গায়ের উর্দি খুলে আসতে হবে। এমন একটা অবস্থায় অনেকের মনে প্রশ্ন যে কি হতে যাচ্ছে, কোনো চমক আসতে যাচ্ছে কিনা। হাওয়া যেহেতু প্রতিনিয়ত বদলাচ্ছে, কেউ স্পষ্ট করে বলতে পারেন না যে কি হতে যাচ্ছে। তবে এমন সব প্রশ্নের মধ্য দিয়ে আমরা সবশেষ সোমবার ক্যান্টনমেন্টে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গে জামাতের শীর্ষ নেতাদের যে বৈঠক, তার মধ্য দিয়ে আমরা বলতে পারি কিছু একটা হচ্ছে এবং এই কথা আমি সবসময় বলে আসছি। এবং সবশেষ গত 2 দিনে ঘটনা পরম্পরায় আমাদের সামনে যা উপস্থিত হচ্ছে, মনে হতেই পারে যে হাওয়া বদলাচ্ছে খুব দ্রুত। প্রথমত সেনাবাহিনীর পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হলো দেশের স্বাধীনতার সার্বভৌমত্বের প্রশ্নে বাংলাদেশ সেনাবাহিনী কারোর সাথে কোনো আপোষ করবে না এবং করিডোরের ক্ষেত্রে তারা স্পষ্ট জানিয়ে দিল এটি তারা কোনোভাবেই মানবে না। আবারও জানিয়ে দিল। নিঃসন্দেহে এর মধ্য দিয়ে আমরা অনেক গুরুত্বপূর্ণ বার্তা পেয়েছি। একই সঙ্গে বিএনপি সেনাপ্রধানের বক্তব্যের সমর্থন দিয়েছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য, খুবই গুরুত্বপূর্ণ নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী খুবই গুরুত্বের সঙ্গে এবং লজিক্যালি একটি মন্তব্য করেছেন। তিনি বলছেন যে 5 আগস্ট শেখ হাসিনার প্রস্থানের পর সারা দেশের মানুষ তো মুখিয়েছিলেন সেনাপ্রধানের বক্তব্যের জন্য, তাহলে এখন এই অবস্থায় এসে সেনাপ্রধান যদি গণতন্ত্রের স্বার্থে দেশকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নিয়ে যাওয়ার জন্য কোনো মন্তব্য করে থাকেন, কোনো বক্তব্য দিয়ে থাকেন, তাহলে সমস্যা কোথায়? খুবই স্বাভাবিক। দেখুন, একটি কথা সবসময় বলি, বর্তমান অন্তর্বর্তী সরকার কোনো স্বাভাবিক সরকার নয়। এখানে সেনাবাহিনীর অবশ্যই অনেক বড় ধরনের ভূমিকা রয়েছে দেশকে নৈরাজ্যময় একটা অবস্থা থেকে উত্তরণের জন্য। এ বিষয়ে আরো বলছি, তার আগে একটু বলি যে জামাতের বৈঠকে কারা উপস্থিত ছিলেন। জামাতের নেতাদের মধ্যে ছিলেন জামাতের শীর্ষ নেতা আমির ডাক্তার শফিকুর রহমান এবং নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। গণমাধ্যমের পক্ষ থেকে যখন জানতে চাওয়া হলো বৈঠক বিষয়ে, তখন আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলছেন আসলে এটা তো সৌজন্য সাক্ষাৎ ছিল কেবল।
সামগ্রিকভাবে বর্তমান পরিস্থিতির ব্যাপারে কিছুটা কথাবার্তা হয়েছে। এই তো কি কি বিষয়ে আলোচনা হয়েছে সেটি জানতে চাইলে তিনি বলছেন, সেনাপ্রধান বা সেনাবাহিনী কারোর সঙ্গে আমাদের ফর্মালি কোনো বৈঠক হয়নি। আবারও সে কথা। এখন নির্বাচন বা রাজনৈতিক কোনো বিষয় আলোচনা হয়েছে কিনা সেই প্রশ্নের জবাবে তিনি বলছেন, যতটুকু বলেছি এর বেশি কিছু বলতে পারবো না। তার মানে এই যে এর বেশি কিছু বলতে পারবো না, এর মধ্য দিয়েই আমরা স্পষ্ট যে আরো অনেক বেশি বিষয়ে আলোচনা হয়েছে। এবং জামাতে ইসলামী জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে মঙ্গলবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে। জামাত সাম্প্রতিক সময়ে রাজনীতিতে মুরব্বীর ভূমিকায় অবতীর্ণ হওয়ার চেষ্টা করছে। 21 মে অফিসার্স অ্যাড্রেসে সেনাপ্রধান যে বক্তব্য দিয়েছিলেন, তারপরে সরকারের মধ্যে যে তুমুল একটা উদ্বেগের বিষয় আমাদের সামনে স্পষ্ট হলো। তারপরে জামাতের পরামর্শ ছিল সর্বদলীয় বৈঠক আহ্বানের। একই সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূসের দল এনসিপি তাদের নেতারাও বললেন যে শনিবার পর্যন্ত আমাদের সময় দিন, আপনি পদত্যাগ করবেন না, আমরা সব কিছু ম্যানেজ করে ফেলছি, সব দলের একাত্মতা সমর্থন আপনার প্রতি আসবে। আমরা দেখলাম যে সে ধরনের একটি আয়োজন করা হলো সরকারের পক্ষ থেকে। এটা একটা প্রহসনের আলোচনা আমি নিঃসন্দেহে বলবো। সরকার তার অবস্থানে আছে, শুধু রাজনৈতিক দলগুলো গিয়েছে আর আসছে, তাদের সেই পুরনো বক্তব্যগুলো দিয়ে আসছে। তো সরকার ফুরফুরে মেজাজ আছে, থাকতেই পারে। এখন কেউ কেউ প্রশ্ন তুলতে পারেন যে গত 5 আগস্ট শেখ হাসিনা দেশ ত্যাগ করার পরে যেই আলোচনার ক্যান্টনমেন্টে আয়োজন করা হলো, কাদেরকে ডাকা হয়েছে, সেই প্রশ্নের জবাবে সেনাপ্রধানের মুখ থেকে প্রথমে জামাতের নামটি বেরিয়েছিল এবং সেখান থেকে অনেকে তাকে আক্রমণ করার চেষ্টা করলেন যে তিনি জামাতের লোক। আবার কি হলো, তিনি নামাজ রোজা করেন, ধর্মকর্ম পালন করেন, এই জন্য তিনি মৌলবাদী। কি আশ্চর্য বিষয়! ধর্মকর্ম তো আমরাও পালন করি ব্যক্তিগত জীবনে, তাতে আমরা সবাই মৌলবাদী হয়ে যাব? সে যাক। এখন আবার দেশকে অস্থিতিশীল করতে, নৈরাজ্যের দিকে নিয়ে যেতে বিশেষ কোনো কোনো পক্ষের পেইড এজেন্ট হয়ে আটলান্টিকের ওপার থেকে কয়েকজন আছেন, তারা জামায়াতের এজেন্ডা বাস্তবায়ন করছেন। বিএনপি সেনাপ্রধানের বিরুদ্ধে বিশুদ্ধার করতে করতে মুখে ফেনা তুলে ফেলেছেন। আবার সেই জামাতের সঙ্গে বৈঠক। বিষয়টা কি? এত সহজে সমীকরণ মেলালে হবে না। সেনাপ্রধান ইজ অন রাইট ট্র্যাক, আমি সবসময় বলে আসছি। আবার কেউ কেউ বলেন সেনাপ্রধান শেখ হাসিনা আত্মীয়, অর্থাৎ তিনি গাদ্দারি করছেন দেশের সঙ্গে, ইত্যাদি ইত্যাদি অনেক কথা আছে। সব কথা আসলে বিবেচনায় নিয়েই আমাদের রাজনীতির এই অবস্থা। বিষয়টি হচ্ছে যে সেনাপ্রধান অবশ্যই তার ভূমিকা পালন করবেন। দেশের সাম্প্রতিক যে অবস্থা, তাতে সেনাবাহিনীকে এই বিষয়গুলো অ্যাভয়েড করার কোনো সুযোগ নেই, এটি অনেকেই বলছেন। এর আগে আমরা দেখেছি যে দেশটাকে কেউ কেউ নিজের বাপের মনে করেছেন, এখন এই অবস্থায় এসেও কেউ কেউ তাদের নিজেদের বাপের বলে মনে করছেন। দেশটা কারো বাপের নয়। কথাগুলো শুনতে খারাপ লাগতে পারে, বাধ্য হলাম এভাবে বলতে। মানে এই দেশটাকে নিয়ে যেভাবে ছিনিমিনি খেলা হচ্ছে, অভিযোগ ছিল ভারত তার আধিপত্য কায়েম করছে, এখন কি হচ্ছে? এবং মার্কিন সাম্রাজ্যবাদের পক্ষে স্পষ্ট অবস্থান নিয়েছে একটি গোষ্ঠী। কাদের কথা বলছি নিশ্চয় বুঝতে পারছেন, এর আগে আমি বিস্তারিত বলেছি এর আগের কন্টেন্টে। বন্দরে বিপ্লব ঘটানো হবে, বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়া হবে না, দিতে দেওয়া হবে না, এর পক্ষে অবস্থান নিয়েছে সেখানকার শ্রমিকরা। তাদের উপরে নাকি হামলা করা হবে। সচিবালয়ে যৌক্তিক দাবিতে আন্দোলন চলছে, তাদের উপর হামলা করা হবে, বিপ্লব করা হবে। বুঝে নিন কি অবস্থা। এবং বিপ্লব শব্দটা উচ্চারণ করতে করতে বিপ্লবের ধারই কমিয়ে ফেলা হয়েছে। মানুষ আর এসব বিপ্লবের ধার ধারবে না, মানুষ বারবার প্রতারিত হচ্ছে। এখন গত কয়েকদিন ধরে যে ধারাবাহিকভাবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার যে একটি নাটক আমরা দেখলাম, এর মধ্য দিয়ে সরকার বেশ একটা ফুরফুরে মেজাজে ফিরেছিল। জামাতের এই বৈঠকের পরে নিশ্চয়ই তারা অন্যভাবে কোনো ধরনের কোনো অঙ্ক কষার চেষ্টা করবে, তবে এটুকু বলি তারা সহজে ছাড়বে না।
মার্কিন ইন্ধন তো রয়েছে। এই অবস্থায় অন্তত আমি মনে করি, অনেকে বলতে পারেন যে চমক আসছে, এটা চমকের কিছু নেই। স্পষ্ট করে বলি, একটা উদাহরণ দিয়ে বলি। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে কোনো জঘন্যতম রাজনৈতিক সরকারের চেয়ে আরো ভয়ঙ্কর একটা অনির্বাচিত সরকার দীর্ঘদিন ক্ষমতায় থাকার বিষয়টি এবং একই সঙ্গে সামরিক সরকারের বিষয়টিও। কিন্তু একটু খেয়াল করে দেখুন, এই ধ্যান ধারণার অনেক মানুষ এখন সামরিক সরকার চায়, যদিও আমি সেটিকে সমর্থন করছি না। আমি শুধু বলছি দেশের এই অবস্থায় সেনাবাহিনীর অবশ্যই একটা বড় ভূমিকা রাখতে হবে। দেশকে লাইনচ্যুত অবস্থা থেকে উঠিয়ে একটা সঠিক ট্র্যাকে তুলে ধরার জন্য এর কোনো বিকল্প নেই। কি হতে যাচ্ছে নিশ্চয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, মে মাসের 1 তারিখ থেকে আওয়ামী লীগের মধ্যে এক ধরনের নতুন উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছিল। এই সময়ের মধ্যে ঢাকা সহ বাংলাদেশের বিভিন্ন এলাকাতে আওয়ামী লীগ একাধিকবার সেখানে তারা যাকে বলা হয় ঝটিকা মিছিল করেছে এবং আওয়ামী লীগের সেই ঝটিকা মিছিল ক্রমশ বড় থেকে বড় হয়েছে। এবং এর মধ্যে যে ঘটনাটি ঘটেছে সেটি হলো, একদল আওয়ামী লীগের যারা নেতা তারা অলনে ছাড়েন বঙ্গবন্ধু এভিনিউ, মানে আওয়ামী লীগের কেন্দ্রীয় অফিস। সেই কেন্দ্রীয় অফিসে এসে তারা সেই অফিস দখল নিয়েছেন এবং সেই অফিসে যে সাইনবোর্ড ঝুলছিল নতুন কি একটা পার্টি, সেই হ্যান্ডবোর্ড খুলে দিয়ে 20-25 মিনিট সেখানে অবস্থান করে তারা আবার সেখান থেকে চলে গেছেন। এবং এই ঘটনার পর দেখা গেল যে সেখানে আওয়ামী লীগের নেতাকর্মী বলে পরিচয় দেয়নি তারা, কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী 20-25 জনকে গ্রেপ্তার করেছে, বলেছে যে এরকম এরা নিষিদ্ধ ঘোষিত যে সংগঠন, সেই সংগঠনের নেতাকর্মী। কিন্তু বাস্তবতা হলো যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নাকের ডগায়, বিএনপির নাকের ডগায় এবং ওখানে জামাত এনসিপি সবার নাকের ডগায় কিন্তু আওয়ামী লীগ এই কাজটি করেছে। অর্থাৎ বঙ্গবন্ধু এভিনিউতে তাদের যে উপস্থিতি, এটি দ্বারা তারা ডক্টর মোহাম্মদ ইউনূসকে একটা রেড সিগন্যাল দেওয়ার চেষ্টা করেছে। এই গেল বাস্তবতা, প্র্যাকটিক্যাল দৃশ্য। দ্বিতীয় যে ঘটনা সেটা হলো অনলাইনে তারা সবাই প্রচার করছিল বড় কিছু একটা ঘটবে এবং তাদের যে বিভিন্ন গ্রুপ রয়েছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, সেখানে তাদের যে সকল বক্তা রয়েছেন সামাজিক মাধ্যমে, তারা বেশ উচ্ছ্বসিত যে এই মে মাসের মধ্যে বড় কিছু একটা ঘটবে। এই কথাগুলোটা কিন্তু তারা বারবার বলে আসছিল এবং তারা স্পষ্টতই বিএনপির ব্যাপারে নমনীয়, তারেক রহমান সাহেবের ব্যাপারে নমনীয়, এমনকি সালাউদ্দিন সাহেবের ব্যাপারে নমনীয় এবং তাদেরকে নিয়ে কোনো রকম বিরূপ মন্তব্য করেনি। যদিও সারা বাংলাদেশে বিএনপির বিরুদ্ধে, আওয়ামী লীগের বিরুদ্ধে যে সকল মামলা হয়েছে, এই মামলাগুলো কিন্তু সব বেশিরভাগই বিএনপির লোকজন করেছে। আবার সারা বাংলাদেশে আওয়ামী লীগের লোকজনকে যারা আশ্রয় দিয়েছে, তাদের সহায় সম্পত্তি যারা রক্ষা করছে, তারাও কিন্তু বিএনপির লোক। সারা বাংলাদেশের কোর্ট কাছারিতে আওয়ামী লীগের নেতাকর্মীরা যে নাজেহালের শিকার হচ্ছে, তাদেরকে ধরে যেভাবে গণপিটুনি দেওয়া হচ্ছে বড় বড় নেতাকে ধরে, এখানে এনসিপি বা অন্য দলের যারা লোকজন আছে তাদের চেয়ে অনেক অনেক বেশি বিএনপির লোকজন রয়েছে। কিন্তু এরপরেও কিন্তু বিএনপির ব্যাপারে স্বয়ং শেখ হাসিনা এবং তার অন্যান্য যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা মানে আশ্চর্যজনক নীরবতা ভূমিকা পালন করছেন। শেখ হাসিনা তার স্বভাবসুলভ যে ভঙ্গিমা, জিয়াউর রহমানকে আক্রমণ করা, খালেদা জিয়াকে কটূক্তি করা, তারেক রহমানকে তুচ্ছতাচ্ছিল্য করা, এই গত 9 মাসে তিনি একটি বারের জন্য এই কাজ তিনি করেননি। আর মে মাসে, এই পুরো মে মাসে আওয়ামী লীগের যারা নেতাকর্মী তাদের বক্তব্য, কথাবার্তা শুনে মনে হচ্ছিল যে বিএনপি এবং তাদের মধ্যে যে সম্পর্ক অনেকটা হরিহর আত্মার মতো। এই বাংলাদেশে একবার আওয়ামী লীগ শাসন করেছে, আর একবার বিএনপি শাসন করবে, বিএনপির পর আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসবে, শাসন করবে, এবং এই বাস্তবতা মেনে নিয়ে তারা বিএনপিকে এম্পাওয়ার্ড করার চেষ্টা করেছে পুরো মে মাস জুড়ে। এই গেল এক।
2 নম্বর হলো যে ঢাকা রাজধানীতে এরশাদ যখন আন্দোলন শুরু করলেন নগর ভবনে, তখন সেই এনসিপির যারা লোকজন রয়েছেন তারা বলার চেষ্টা করলেন যে আওয়ামী লীগের টাকায় মূলত বিএনপি চলছে। তারা ইন্ডিকেট করার চেষ্টা করলেন যে নগর ভবনে যে সকল কন্ট্রাক্টর রয়েছেন, যে সকল দুর্নীতিবাজ কর্মকর্তা রয়েছেন, তাদের একটা বিরাট অংশ তারা জনাব এরশাদকে মেয়র হিসেবে চাচ্ছেন এবং এই আন্দোলনকে তারা পিছন থেকে ধুমায়িত করছেন, শক্তি দিচ্ছেন আওয়ামী লীগের যারা লোকজন আছে। এই কারণে যে এখন যে পদ্ধতিতে ডক্টর মোহাম্মদ ইউনূস ঢাকা উত্তর সিটি কর্পোরেশন চালাচ্ছেন এবং যে পদ্ধতিতে দক্ষিণ সিটি কর্পোরেশনের জন্য একজন শক্তিশালী প্রশাসক খোঁজা হচ্ছে সত্যিকার অর্থে, যে কিনা এই দক্ষিণ সিটি কর্পোরেশনের যে জনতার মেয়র জনাব এরশাদ সাহেবের সঙ্গে টেক্কা দিয়ে চলতে পারেন এরকম একজন শক্তিশালী মানুষ কিন্তু তারা খুঁজছেন উত্তর সিটির মতো, কিন্তু তারা এখন পর্যন্ত পাচ্ছেন না। জামাত মাইন্ডেড বেশ কয়েকজন নেতাকে, ব্যক্তিকে যাকে বলা হয় অফার দেওয়া হয়েছিল। এর মধ্যে আমেরিকা প্রবাসী একজন ভদ্রলোক আছেন, খুবই পরিচিত ভদ্রলোক, আমি নাম বললাম না। তার কাছে প্রস্তাব দেওয়া হয়েছিল সরকারের পক্ষ থেকে যে তিনি দক্ষিণ সিটির মেয়র হতে চান কিনা। তো তিনি বলেছেন যে আমার এই নিরাপত্তা কি, আসবো কি, বা এটা কতদিনের জন্য, 2-4 মাসের জন্য বা 6 মাসের জন্য হলে তো হবে না, একটা নির্দিষ্ট টাইম লাগবে, তাছাড়া আমি এখানে আসবো না। তো এই কারণে কি হলো, তারা এই প্রশাসক উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক যত সুন্দরভাবে নিয়োগ করতে পেরেছেন, দক্ষিণ সিটি কর্পোরেশনে তারা সেটা সাহস পাচ্ছেন না। এর কারণ হলো উত্তর সিটি কর্পোরেশনে তাবিদ আউয়াল তার যে সাংগঠনিক ভিত্তি বা তার যে অ্যাগ্রেসিভনেস, এটা এরশাদের মতো না। আর পুরনো ঢাকা কেন্দ্রিক যে বিএনপি সংগঠন রয়েছে, এরশাদের ব্যক্তিগত যে কর্মী বাহিনী রয়েছে, তো তাকে বা এই কর্মী বাহিনীকে মোকাবেলা করে এখানে যিনি বসবেন তাকেও সেই পুরনো ঢাকা কেন্দ্রিক ওরকম শক্তিশালী একটা কমিউনিটি লিডার হতে হবে। তো সেখানে যেমন প্রথম থেকে আপনি দেখেন ওখানে ব্যারিস্টার আবুল হাসনান সাহেবকে এখানে নিয়োগ দেওয়া হয়েছিল, তারপরে এখানে সাইদ খোকন সাহেবকে নিয়োগ দেওয়া হয়েছিল, মেয়র মোহাম্মদ হানিফ সাহেবকে নিয়োগ দেওয়া হয়েছিল, এখানে সাদিক হোসেন খোকা সাহেব নিয়োগ লাভ করেছেন। প্রায় সবারই কিন্তু স্থানীয় মানে যাকে বলা হয় শক্তিমত্তা রয়েছে, যাদেরকে ভূমিপুত্র বলা হয়, সন অফ দ্য সয়েল বলা হয়। তো এরকম একজন ভূমিপুত্রকে তারা খোঁজ করছেন। অবশ্য আরেকজন লোককে, জাতীয় পার্টির একজন লোক এখানে ছিলেন যিনি মেয়র পদে দাঁড়িয়েছিলেন 2014 সালে সাইদ খোকনের বিরুদ্ধে, সেটা হলো মিলন সাহেব, জাতীয় পার্টির নেতা মিলন সাহেব। তিনিও কিন্তু পুরনো ঢাকার অত্যন্ত অভিজাত পরিবারের লোক, যথেষ্ট তার লোকজন আছে, তার কাছে অফার যায়নি এখন পর্যন্ত। তিনি রাজি যদি হতেন সেক্ষেত্রে তিনি হয়তো তার লোকজন সহকারে কিছুটা হলেও প্রতিরোধ তিনি গড়ে তুলতে পারতেন, কিন্তু দলগতভাবে বিএনপির সাথে না, মানে কমিউনিটি ক্ষেত্রে, অর্থাৎ তার সাথে যদি প্রশাসন থাকতো, তারপরে শেষে লোকজন থাকতো, তাহলে পুরনো ঢাকা থেকে 2-4 হাজার লোক ম্যানেজ করে সেখানে সবসময় সিটি কর্পোরেশন ভবনে বসায় রাখা সাইফুদ্দিন মিলন, যাকে সবাই পোস্টার মিলন বলেন, তার পক্ষে অসম্ভব ছিল না। তো এরকম আমি একটা উদাহরণ দিলাম, মানে সাইফুদ্দিন মিলনের মতো এরকম পুরনো ঢাকাতে অনেকের সঙ্গেই বিএনপি জামাতের সঙ্গে সম্পৃক্ত, বিএনপি না জামাতের সঙ্গে যারা সম্পৃক্ত, জামাতে রাজনীতি করেন, তাদের কাছে প্রস্তাব দেওয়া হয়েছিল, কিন্তু তাদের কারোরই রাজনীতি করার অভিজ্ঞতা এরশাদের সাথে নেই, এরশাদের মতো নেই, বা সাইফুদ্দিন মিলনের মতো নেই। ফলে এইটাই একটা অমীমাংসিত জায়গা। তো এই অমীমাংসিত যে জায়গা, সেই জায়গাতে মানে এই ঘটনাগুলো মানে সরকার একটা কনক্লুশনে আসতে পারেনি, তারা প্রশাসক নিয়োগ দিতে পারেনি, এবং সেই প্রশাসক নিয়োগ দিতে না পারার কারণে কি হলো, এই এরশাদের যে আন্দোলনটা, সেই আন্দোলনটা দানা বাঁধলো, এবং সেই আন্দোলনটা একটা চূড়ান্ত পর্যায়ে গিয়ে সরকারের জন্য এতটা অস্বস্তিকর হয়ে পড়লো যে সরকার অভিমান করে তারা রীতিমতো তারা কি করলো, ডক্টর মোহাম্মদ ইউনূসকে দিয়ে বলানো হলো, বা তিনি বললেন যে তিনি পদত্যাগ করবেন। তো এই যে যখন পদত্যাগের ঘোষণা দেওয়া হলো বা এর ধরনের একটা বক্তব্য আসলো, আওয়ামী লীগের যে শিবির সেখানে রীতিমতো আনন্দের বন্যা বয়ে গেল। অ্যাজ ইট ইজ কালকে শেখ হাসিনা চলে আসছেন, তারপরে আওয়ামী লীগের যারা বিভিন্ন নেতা রয়েছেন তাদের অনেকের ফেক আইডি রয়েছে,
তারা নিজেরা চালান কিনা জানি না, কিন্তু আওয়ামী লীগের অনেক শীর্ষ নেতার যে ফেসবুক আইডি, সেখান থেকে বলা হলো যে আপনারা রাস্তায় সবাই প্রস্তুত থাকুন, যে কোনো সময় যে কোনো জিনিস আমাদের করা লাগতে পারে ইত্যাদি আরও অনেক কিছু। এরপর ক্যান্টনমেন্টের যে দরবার বা সেনাপ্রধানের যে দরবার, সেটি নিয়েও আওয়ামী লীগের উচ্ছ্বাস মানে ফেসবুকে দেখার মতো। তারা ধরে নিয়েছেন যে এখানে একটা বিপ্লব হয়ে যাচ্ছে, এখানে একটা কু হয়ে যাচ্ছে, এবং কয়েকদিন ধরে তো একেবারে ফেসবুক রীতিমতো এখন কু হচ্ছে, রাত 12টায় কু হচ্ছে, 3টায় কু হচ্ছে, মানে একেবারে সময় বলে দিয়ে মানুষকে রীতিমতো উত্তেজিত রেখেছে। এবং অনেকে এই যখন কুঠু হলো না কয়েকদিনে, এরকম হাজার হাজার তারা ফেসবুক তারা একদম রেগে বেগে অস্থির, ফাজলামার একটা সীমা আছে, বেটা ফাজিল কোথাকার, তোরা দিনের বেলায় কু করতে পারো না, রাতের বেলা এইভাবে আমাদের টেনশনে রাখো, আমরা সারা রাত ঘুমাতে পারি না, এই ধরনের ট্রল হচ্ছিল বিভিন্ন কথাবার্তা। কিন্তু যখন সেনাপ্রধান দরবার অনুষ্ঠান করলেন, তিনি যে বক্তব্যগুলো দিলেন, সেই বক্তব্য ইট ওয়াজ ভেরি পয়েন্টি, প্রফেশনাল, অত্যন্ত চমৎকার কথা। এবং এই কথাকে মাঠে মারা দেওয়ার জন্য ডক্টর মোহাম্মদ ইউনূস যে পলিসি নিলেন পদত্যাগের, সেই পদত্যাগের সেই নাটকের কারণে কি হলো, দরবারে যা কিছু ঘটেছে, সেনাপ্রধান যা কিছু বলেছেন, এবং আওয়ামী লীগ যে উচ্ছ্বাস দেখিয়েছে, বিএনপি যে উচ্ছ্বাস দেখিয়েছে, এরশাদ সাহেব যে উচ্ছ্বাস দেখিয়েছে, প্রায় সব কিছু ধামাচাপা পড়ে গেছে। এবং পরবর্তীতে যখন ডক্টর মোহাম্মদ ইউনূস একটি সর্বদলীয় বৈঠক ডাকলেন, বিএনপির সঙ্গে বৈঠক করলেন, জামাতের সঙ্গে, এটা হচ্ছে ফরমাল এবং অ্যাবনক্সিয়াস, এই দুটো শব্দ আপনি ব্যবহার করতে পারেন। এটা জাস্ট একটা লোক দেখানো, এবং অ্যাবনক্সিয়াস মানে একেবারে বিরক্তিকর, দুর্গন্ধযুক্ত। মানে ওখানে বিএনপি গিয়ে কী পরিবেশ পরিস্থিতিতে পড়েছে না গেলে বুঝতে পারবেন না। তারপর সে জামাতের লোক গেছেন, জামাতের লোক আবার সেখান থেকে বের হয়ে আসছেন। জামাতের সবসময় সরকারকে যতটা সম্ভব সাহায্য করে আসছে, সহযোগিতা করে আসছে। শুধু মধ্য থেকে যেটা হয়েছে, এনসিপির কিছু নেতা যারা সরকারের সঙ্গে জামাতের দূরত্ব তৈরি করে ফেলেছে, কিন্তু ইতিমধ্যেই এনসিপির সে সকল নেতা, বিশেষ করে মাহফুজ যিনি রয়েছেন উপদেষ্টা, তিনি বুঝতে পেরেছেন এবং তিনি নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেছেন যে তার এই ধরনের বক্তব্য দিয়ে, অর্থাৎ মুক্তিযুদ্ধের পক্ষে বক্তব্য দিয়ে জামাতকে কষ্ট দেওয়াটা বা জামাত এবং সরকারের মধ্যে বিভেদ তৈরি করা, এনসিপির এবং জামাতের মধ্যে বিভেদ তৈরি করা একেবারে অনুচিত হয়েছে। এবং জামাত এনসিপির উপর খুব রাগ করেছে। এর কারণ হলো আমরা সবাই জানি যে জামাত শিবিরে যারা লোকজন, তারাই মূলত এই দলটিকে টিকিয়ে রেখেছে জনবল দিয়ে। এই যে তারা যায়, হাজার হাজার লোক হয়, সেটা রাজুতে বলেন কিংবা শাহবাগে বলেন কিংবা অন্য যেখানেই বলেন না কেন, এর একটা বিরাট অংশ জামাত শিবিরে থাকে। কিন্তু এই যে জনাব মাহফুজ অতি সম্প্রতি যিনি মুক্তিযুদ্ধের ধারক বাহক হওয়ার চেষ্টা করলেন এবং মুক্তিযুদ্ধকে একটা মীমাংসিত বিষয়, এবং যারা মুক্তিযুদ্ধে বিরোধিতা করেছে তাদের ব্যাপারে বক্তব্য দিতে গিয়ে জামাতকে হিট অ্যান্ড হার্ট করলেন, তখন জামাত অভিমান করে তারা যে কাজটি করলো সেটি হলো, এনসিপি যখন নির্বাচন কমিশন ঘেরাও করতে গেল, ঠিক সেই সময়টাতে আর লোক সরবরাহ করলো না, এবং দেখা গেল যে অল্প কিছু লোক নিয়ে এনসিপির যারা লোকজন সেখানে কিছু বলার চেষ্টা করলেন, এবং সেখানে সাংবাদিকদের সংখ্যা বেশি ছিল উপস্থিত, অর্থাৎ এনসিপির নেতাকর্মীদের চাইতে। তো এই ঘটনার পরপরই দেখা গেল যে এনসিপির যারা নেতৃবৃন্দ তারা জামাতের ব্যাপারে লয়াল হয়ে গেলেন। সরকারের যারা কর্তা ব্যক্তি তারা বুঝতে পারলেন যে জামাত ছাড়া সম্ভব নয়, এবং জামাত রাজার হালে, অর্থাৎ বিএনপি সেখানে গেলেন অনেকটা ফকিরের বেশে, আর রাজার হালে জামাত আবার অভিষিক্ত হলেন যমুনাতে। এবং জামাতের আমির সেখানে গেলেন, তার গলায় সিকিউরিটি পাস নাই, তিনি একেবারে যাকে বলে পীরে কেবলার মতোই তিনি সেখানে সমাদৃত হলেন, এবং তিনি সেখানে বের হয়ে এলেন, সংবাদ সম্মেলন করলেন অত্যন্ত কনফিডেন্স, এবং জামাতের লোক আশেপাশে যারা আছেন তারা মিটিমিটি হাসছিলেন তাদের এই বিজয়। এবং জামাতের আমিরের যে সংবাদ সম্মেলন, তার সঙ্গে যদি যাকে বলা হয় বিএনপির সমাবেশের বা বিএনপির সংবাদ সম্মেলনের আপনি তুলনা করেন, দেখবেন যে মনে হচ্ছে যে বিএনপির নেতাদেরকে ভীমরুলে কামড়িয়েছে। এরপর সেই ব্যথা এবং বেদনা নিয়ে তারা মাইকের সামনে এসেছেন এলোমেলো, যেটা কখনো দেওয়া হয়নি। এনিওয়ে, তো এই যে ঘটনা, এই ঘটনায় আওয়ামী লীগ একেবারে মুষড়ে পড়েছে এই গত 2 দিনের ঘটনাতে। অর্থাৎ তারা ক্যান্টনমেন্ট থেকে যেটা আশা করেছিলেন, রাজপথে যেটা আশা করেছিলেন, এরশাদের এই আন্দোলনটা থেমে যাবে, ওখান থেকে তিনি উইথড্র করে ফেলবেন, এটা আওয়ামী লীগ আশা করেনি। বরং আওয়ামী লীগ আশা করেছে এরশাদ আরও বড় আন্দোলন করবে,
তারপর শেষে যে সকল উপদেষ্টাদের পদত্যাগ এরশাদের পক্ষ থেকে, বিএনপির পক্ষ থেকে চাওয়া হয়েছে, এটা আদায় না করে রাজপথ ছাড়বে না। কিন্তু আমি যে ভিডিও যেদিন করেছি সেদিন পুরো ঢাকা শহর, অর্থাৎ রোববার দিন, এই যত ঘটনা যা কিছু ঘটেছে শুক্রবার এবং শনিবারে, কিন্তু রবিবার দিন পুরো ঢাকা শুনশান নীরবতা, এবং বলতে গেলে সব কিছুই ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষে। আমরা বিভিন্ন কানাঘুষা শুনছি, কথাবার্তা বলছি, তারপর শেষে বিভিন্ন রকম যোগ বিয়োগ করার চেষ্টা করছি, কিন্তু সত্যিকার অর্থে যে স্টিয়ারিংটা, সরকারের যে স্টিয়ারিংটা, এটা এখনো পর্যন্ত ডক্টর মোহাম্মদ ইউনূসের হাতে আছে। এবং তিনি এই যে গত কয়েকদিনে তার স্টিয়ারিংটা যেভাবে দুর্বল মনে হয়েছিল, এবং যেভাবে ঢাকার মেয়র পদটা নিয়ে এরশাদ সাহেব বিজয়ের দিকে যাচ্ছিলেন, এবং অবস্থা দৃষ্টি মনে হচ্ছিল যে শপথ ঠপথ পড়ানোর কোনো ব্যাপার না, তিনি মেয়র হয়েই গেছেন এবং তার কথা মতোই ঢাকা সিটি কর্পোরেশন চলবে, তিনি কর্মকর্তাদেরকে নির্দেশনা দিবেন। তারপর শেষে আগামীতে এই যে কয়েকদিন আন্দোলনের ফলে সিটি কর্পোরেশন যে ক্ষয়ক্ষতি হয়েছে, কীভাবে তিনি পুষিয়ে ফেলবেন সেগুলো নিয়ে তিনি কর্মকর্তাদের সাথে কথা বলবেন। তারপর তিনি তার লোকজন নিয়ে, নেতাকর্মীদেরকে নিয়ে এই কুরবানির বর্জ্য পরিষ্কার করবেন সিটি কর্পোরেশনের লোকজনদেরকে নিয়ে। এই যে তার যে কনফিডেন্সটা ছিল শনিবার দিন সকাল পর্যন্ত, এই কনফিডেন্সটা এখন রীতিমতো উল্টো রিভার্সে ডক্টর মোহাম্মদ ইউনূসের দিকে চলে এসেছে। ফলে সিটি কর্পোরেশনের যে সমস্ত মানুষ, মানে যে সকল নেতৃবৃন্দ, শ্রমিক, কর্মচারী, ক্লিনার থেকে শুরু করে অন্যান্য যে সকল ট্রেড ইউনিয়ন লিডার রয়েছেন, তারা এখন সবাই নতুন আতঙ্কে, চাকরি হারানোর আতঙ্কের মধ্যে পড়ে গেছেন। এবং সরকারি যারা কর্মকর্তা, এদের বেশিরভাগই দেখবেন যে তারা চাকরিটাকে খুব গুরুত্বপূর্ণ মনে করে এবং কোনো অবস্থাতেই নিজেদের চাকরিকে ঝুঁকির মধ্যে ফেলে না। এবং তারা এরশাদের কাছে গিয়েছিল বা এরশাদকে সমর্থন জানিয়েছিল চাকরির জন্য, আবার এখন যদি উল্টো কাজ করে সেটাও কিন্তু তাদের চাকরির জন্য। এই জন্য রাজনৈতিক নেতাকর্মীদেরকে বাদ দিয়ে যে সকল রাজনৈতিক দল সরকারি আমলাদের প্রতি নির্ভর করে, তাদের সর্বনাশ হয়ে যায়। যে সর্বনাশ আওয়ামী লীগ এখন পর্যন্ত বুঝতে পারেনি। এনিওয়ে, আওয়ামী লীগ তাদের নিজস্ব যারা নেতাকর্মী রয়েছে, সেই নেতাকর্মীদের দুর্ভোগ দুর্দশার কথা চিন্তা না করে আগামীতে নিজস্ব শক্তিমত্তার উপর নির্ভর করে কোনো কিছু করার পরিবর্তে তারা এখন যেভাবে ভারতের প্রতি নির্ভর করছে, যেভাবে উত্তরপাড়ার প্রতি নির্ভর করছে, তারা যেভাবে তাদের প্রশাসনের যে সকল আমলা এখনও গা ঢাকা দিয়ে আছে তাদের উপর নির্ভর করছে, যে সকল ব্যবসায়ীরা এখনও বাংলাদেশের বহাল তবিয়তে পরিবেশ পরিস্থিতির সঙ্গে যাকে বলে কমপ্লাই করে টাকা দিয়ে, পয়সা দিয়ে, তারপর সে চাঁদা দিয়ে তারা টিকে আছেন, আওয়ামী লীগ মনে করছে যে এই ব্যবসায়ীরা আবার তাদেরকে ক্ষমতায় নিয়ে আসবে। এবং এই পুরো জিনিসটাতে মে মাস জুড়ে তাদের মনে যে আশার সঞ্চার হয়েছিল, সেটি মে মাসের 25 তারিখে এসে একেবারে রীতিমতো ধস নেমেছে। এখন আওয়ামী লীগের যারা লোকজন রয়েছেন, আমি আজকের এই দিনে তাদের কারোরই কোনো উচ্চবাচ্য শুনতে পেলাম না। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চমৎকার একটা নাটক মঞ্চস্থ করেছিলেন। নাতির বয়সী নেতা, জাতীয় নাগরিক পার্টির প্রধান নাহিদ ইসলামকে ডেকে যমুনাতে একান্তে বৈঠক করলেন। তারপর নাহিদ ইসলাম বললেন প্রফেসর ইউনূস পদত্যাগ করতে পারেন। আবার অন্য উপদেষ্টাদের সঙ্গে বৈঠক হলো, বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক হলো, সেখানে কিন্তু পদত্যাগের ব্যাপারে ট্যাফও করলেন না ইউনূস। বরঞ্চ তার প্রেস সচিব থেকে শুরু করে অন্যান্যরা বললেন না প্রফেসর ইউনূসই থাকছেন দায়িত্বে। তাহলে নাহিদ ইসলামকে দিয়ে ইউনূস এই কথাটা বললেন কেন? তাহলে একটাই কারণ, যে তিনি জল মাপতে চেয়েছিলেন, তিনি ছেড়ে দিতে চাইছেন। এই কথা প্রচারিত হলে বাংলাদেশের সাধারণ মানুষের কি প্রতিক্রিয়া হয় সেটা যাচাই করতে চাইছেন। আমি আগেও বলেছি, আবার বলছি, শুধু ইউনূস সেই প্রজাতির মানুষ যে পদত্যাগ করার কথা কখনো চিন্তাই করে না। ওই একটা কথা আছে না, দেহত্যাগ না করলে পদত্যাগ নয়। ইউনূস হচ্ছে তার একটা সর্বোৎকৃষ্ট উদাহরণ। আমি চাই উনি সুস্থ থাকুন, শতায়ু হন, কিন্তু বাংলাদেশের স্বার্থে ভারতীয় উপমহাদেশের জঙ্গিবাদকে প্রভাব মুক্ত করতে
শুধু ইউনূসের অবিলম্বে ইস্তফা দেওয়া উচিত, এবং ইস্তফা যদি ও না দিতে চায় তাহলে বাংলাদেশের মানুষের উচিত ওকে সিংহাসন থেকে টেনে নামানো। ইউনূস সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের প্রতি যে যারপরনাই অসন্তুষ্ট সেটা নতুন কোনো কথা নয়, এবং ওয়াকারুজ্জামান ইউনূসকে কনভিক্টেড বলে মনে করেন, এটাও সবাই জানে। বুকে ভারী পাথর চাপা দিয়ে ইউনূসকে অ্যাকসেপ্ট করেছিলেন ওয়াকার, সেটাও বহুবার বলেছে। ইউনূস যে ব্রেভ ফেস দেখাচ্ছে, জঙ্গি জেহাদিদের সমর্থন তার পাশে আছে বলে দাবি করছে, কিন্তু ভিতরে ভিতরে ওয়াকারের সঙ্গে একটা রফাতেও ও পৌঁছতে চাইছে। ওয়াকারুজ্জামান নির্বাচনের দাবি করেছেন, সেটাকে ইউনূস আর তার সঙ্গী সাথীরা বলছেন যে অবাঞ্ছিত হস্তক্ষেপ, উদ্দেশ্য প্রণোদিত অবাঞ্ছিত হস্তক্ষেপ। ওয়াকারের এই নির্বাচনের দাবি, বাংলাদেশের মাটিকে রাখাইন প্রদেশের জন্য করিডর হিসাবে ব্যবহার করতে না দেওয়ার জন্য সেনাবাহিনীর মনোভাব প্রকাশ করা, মব জাস্টিস বা মববাজি বন্ধ করার জন্য তার যে অবস্থান, সেটা ইউনূস ভালোভাবে নেয়নি। তা বিপদে পড়লেই ভারতীয় আধিপত্যবাদ, পতিত ফ্যাসিবাদের চক্রান্ত, বহিঃশত্রুর চক্রান্ত, এইসব কথা বলে। এবারও তাই বলেছে যে ভারতীয় আধিপত্যবাদ নাকি চাইছে না বাংলাদেশের নতুন ব্যবস্থাকে মেনে নিতে। আওয়ামী লীগ, ভারত এবং বাংলাদেশের মাটিতে কিছু শক্তি তার সরকারকে কাজ করতে দিতে চাইছে না। সেনাবাহিনীর নাম না করেও ইঙ্গিতটা সেনাবাহিনীর প্রতি স্পষ্ট। কিন্তু এসব বড় বড় কথা বললেও বিগত কয়েক ঘন্টার মধ্যে ইউনূস নাকি বাংলাদেশের উত্তরপাড়া মানে ক্যান্টনমেন্ট বা সেনানিবাসের সঙ্গে বারে বারে যোগাযোগ করেছেন, সেনাপ্রধানের সঙ্গে রফাসূত্র খোঁজার জন্য বৈঠক চেয়েছেন, টেলিফোনে কথা বলতে চেয়েছেন। কিন্তু যে খবর আমরা পাচ্ছি, 8 ডজনেরও বেশি বার যমুনা থেকে উত্তরপাড়ায় ফোন গেলেও সেনাপ্রধান ওয়াকারুজ্জামান অনড় মনোভাব নিয়েছেন। অর্থাৎ ডিসেম্বরের মধ্যে নির্বাচন, অন্তর্ভুক্তিমূলক নির্বাচন, মববাজি বন্ধ করা, বাংলাদেশের মাটিকে বিদেশি শক্তির খেলার মাঠে পরিণত না করা, এই তিনটে তার দাবি। একটা বিষয়ে ইউনূস কিন্তু কোনো কার্যকরী পদক্ষেপ নেয়নি, কোনো রোডম্যাপও তৈরি করেনি নির্বাচনে। তার প্রেস সচিব কি বলছেন যে জানুয়ারি থেকে জুনের মধ্যে নির্বাচন হবে। ইউনূস এক কথার মানুষ, তারপরে একদিনও ও ক্ষমতায় থাকবে না। এখন প্রশ্ন হলো, ইউনূস যখন সেনাবাহিনীর এই নির্বাচন চাওয়া বা অন্য দাবি দাওয়াগুলোকে অবাঞ্ছিত হস্তক্ষেপ বলে অভিহিত করছেন, তলায় তলায় আবার ইউনূস সেনাপ্রধানের মানভঞ্জন করার জন্য উদ্যোগী হয়েছেন, কিন্তু আপাতত তিনি তাতে সাফল্য পাননি। অন্তর্বর্তী সরকারের বিবৃতি কি বলছে? যে সংস্কার, নির্বাচন, বিচার প্রক্রিয়া এগুলো তারা সম্পাদন করতে চায়। আচ্ছা, আপনি বলুন তাহলে অনির্বাচিত, অসাংবিধানিক, দখলদারি সরকারকে এই গুরু দায়িত্ব কে দিয়েছে? সংস্কার, বিচার প্রক্রিয়া একটা চলমান প্রক্রিয়া। ভারতবর্ষে 1991 সালে নরসিংহ রাও মনমোহন সিং সংস্কার কর্মসূচির সূচনা করেছিলেন। তারপর কতদিন হয়ে গেল? 36 বছর, 35 বছর। সেই সংস্কারের কর্মসূচি কিন্তু এখনো চলছে। 35 বছর পরেও সংস্কারের কর্মসূচি চলছে। তাহলে সংস্কার রাতারাতি হয় না। আর বিচার প্রক্রিয়ার দীর্ঘসূত্রিতা আছে, বিচার প্রক্রিয়াও চলমান প্রক্রিয়া। বিএনপি কিন্তু এই কথাটাই বলছে। তাহলে একটা অনির্বাচিত, অসাংবিধানিক, দখলদার সরকার বাংলাদেশের মানুষের অ্যাসপিরেশন তো পূরণ করতে পারে না, কারণ তাদের কোনো দায়বদ্ধতা নেই। এটা এনজিও চট্টগ্রাম সরকার। এই সরকারের না আছে দায়বদ্ধতা এবং না আছে কোনো সদিচ্ছা। ইউনূস
পড়ে পাওয়া 14 আনার মতো 85 বছর বয়সে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা চক্রান্তের মাধ্যমে কুক্ষিগত করেছেন এবং সেই ক্ষমতা তিনি ছাড়তে চাইছেন না। তাতে বাংলাদেশ রসাতলে গেলে যাক, তাতে ওর কিছু এসে যায় না। এই সুদীবৃদ্ধ এত সুন্দরভাবে ফোলা ফোলা কাল নিয়ে মিথ্যাচার করেন, যারা ইউনূস সম্পর্কে জানেন না তাদের বিভ্রম হতেই পারে। এ হচ্ছে এক ক্ষমতা লোভী হতবীর্য বৃদ্ধ, যে আরো কয়েকটা বছর, অন্তত 6-7 বছর ক্ষমতা ভোগ করতে চায়। তার জন্য বাংলাদেশের সার্বভৌমত্বকেও যদি বিপন্ন করতে হয়, সেই বিপন্ন করার রাস্তা থেকেও সে পিছপা হবে না। এই মেসেজটা আশা করি বাংলাদেশের মানুষ এখন স্পষ্ট বুঝছেন, লাউড অ্যান্ড ক্লিয়ার। ইউনূস জানেন সেনাবাহিনী যদি চরম মনোভাব নেয় ও ক্ষমতায় থাকতে পারবে না। দেখুন, বিএনপির ভূমিকা নিয়ে আমার মনে প্রশ্ন আছে। বিএনপি বাংলাদেশের আওয়ামী লীগের পরে এখন যারা বর্তমানে আছে রাজনীতির ময়দানে সর্ববৃহৎ পার্টি। সারা বাংলাদেশ জুড়ে বিএনপির সংগঠন। বিএনপির বিরুদ্ধে তোলাবাজি, চাঁদাবাজির অভিযোগ আছে। উপসী ছাড়পোকা হয়েছিল বিএনপির একটা শ্রেণী, তারা এই অন্তর্বর্তী সরকারের সুযোগে ব্যাপক লুটপাট করছে, এটাও সত্যি। কিন্তু বিএনপির সারা বাংলাদেশ জুড়ে সংগঠন আছে, তাদের সমর্থনও আছে। কিন্তু বিএনপির নেতারা কি বলছে? বারবার করে ইউনূসের কাছে যাচ্ছেন, গিয়ে বলছেন যে নির্বাচন করতে হবে ডিসেম্বরের মধ্যে, তা না হলে তারা আন্দোলন করবে। আরে শূন্য কুম্ভের ঝংকার করে লাভ নেই। আন্দোলন যদি করতে হয়, যদি দম থাকে, তাহলে এমন আন্দোলন করুন ইউনূস বাক্স প্যাটেরা গুছিয়ে বিমান দলে পালিয়ে যাবে এবং ওর অন্য উপদেষ্টা জঙ্গি জেহাদিরা ঘরে ঢুকে যাবে, বা নইলে তথাকথিত আয়না ঘরে চালা হবে। তার বিএনপিকে তো ঠিক করতে হবে। তারেক রহমান ভার্চুয়ালি বক্তব্য রাখবেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর বড় বড় কথা বলবেন, সালাউদ্দিন সাহেব বড় বড় কথা বলবেন, বলবেন আমরা রাস্তায় নামবো, আন্দোলন করব। গয়েশ্বর রায় বিএনপির নেতা, তিনি ঢাকা প্রেস ক্লাবে বলেছেন যে দুর্বৃত্ত এবং স্বাধীনতা প্রেমী শক্তির মধ্যে ইউনূস ফারাক করতে পারছেন না। তিনি মৌলবাদকে প্রশ্রয় দিচ্ছেন এবং স্বাধীনতাকামী শক্তির বিরুদ্ধে অবস্থান নিচ্ছেন। তিনি হুমকি দিয়েছেন বিএনপি যদি পথে নামে ইউনূস ক্ষমতায় থাকতে পারবে না। বিএনপির মুখের গ্রাস কেড়ে নিয়েছে ইউনূস। তাহলে তারা এই নরম গরম কথা বলার মানে কি? যদি আন্দোলন করতে হয় রাস্তায় নেমে আন্দোলন করুন। সেনাবাহিনী আপনাদের সঙ্গে আছে। সেনাবাহিনীর অবস্থান বিএনপির অবস্থানের মধ্যে কোনো ফারাক নেই। দেখুন, 2008 সালে যে নির্বাচন হয়েছিল, সেনাবাহিনীর তত্ত্বাবধানে বাংলাদেশের বহু মানুষ সেই নির্বাচনকে সমর্থন করেননি। মানে সেনা তত্ত্বাবধানে কেন ভোট হবে? সেনার কাজ তো ছাউনিতে যাওয়া। এবার 5ই আগস্টের পর ওয়াকারুজ্জামান কিন্তু সুযোগ পেয়েছিলেন ক্ষমতা দখলে, তিনি কিন্তু সেই সুযোগের সদ্ব্যবহার করেননি। ওয়াকার যা যা কথা বলেছেন, একটাই তার বক্তব্য যে তার ক্ষমতা দখলের উচ্চাশা নেই। 30,000 সেনা সদস্য ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে রাস্তায় আইন শৃঙ্খলা রক্ষার কাজে আছে, এটা সেনাবাহিনীর দায়িত্ব নয়। তিনি চান সেনা সদস্যরা যাতে ব্যারাকে ফিরে আসে এবং বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণে আসে। এটাই তো বক্তব্য সেনা। তা বিএনপিরও বক্তব্য তাই। তাহলে বিএনপি হাত গুটিয়ে বসে আছে কেন? শুধু ইউনূসকে হটাতে গেলে বিবৃতি দিয়ে হবে না, এমন আন্দোলন করতে হবে যে ইউনূস ছেড়ে দেমাকে দেবাচি অবস্থা হবে। কারণ বিএনপি যদি সমর্থন প্রত্যাহার করে নেয়, কয়েক ঘন্টার মধ্যে এই সরকারের পতন হবে। কিন্তু বিএনপির যে অ্যাসার্ট করার মানসিকতা, সেই মানসিকতা দেখা যাচ্ছে না। শুধু বিবৃতিতে হবে না। সরকারের বিরুদ্ধে পথে নামবো বলে এইসব হুঙ্কার দিচ্ছে, তা নামছেন না কেন? তাহলে নামছেন না কেন? কোথায় অসুবিধা? ইউনূসকে আপনাদের ব্ল্যাকমেল করছে, এটাই হচ্ছে প্রশ্ন। দেখুন, ইউনূস একটা মারাত্মক কথা বলেছেন। আপনারা
যদি বিবৃতিটা ভালো করে খুঁটিয়ে পড়েন তাহলে বুঝতে পারবেন ও বলেছে যে ভিতরের অবাঞ্ছিত হস্তক্ষেপ এবং বিদেশি শক্তির ইন্ধনে অন্তর্বর্তী সরকার যে কাজ করতে চাইছে সেই কাজ করার ক্ষেত্রে যদি বাধা হয় তাহলে তারা জনগণের দরবারে যাবে। এটা হচ্ছে ওর বক্তব্যের নির্যাস। আচ্ছা, ইউনূসের জনগণ কারা? এটাই হচ্ছে প্রশ্ন। ইউনূস যাদেরকে জনগণ বলে চিহ্নিত করেছে তারা বাংলাদেশের শান্তিপ্রিয়, গণতন্ত্রপ্রেমী, ধর্মনিরপেক্ষ মানুষ নয়। ইউনূসের জনগণ হচ্ছে মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি, গুন্ডা, বদমাইশ, জঙ্গি, সন্ত্রাসীরা। এই জনগণের দরবারে তিনি হাজির হবেন। আচ্ছা, এই জনগণের কি কি কাজ করেছে 9.5 মাস ধরে ইউনূসের জমানায়? মববাজি করেছে, বিনা বিচারে লোকজনকে বন্দী করেছে, গণতন্ত্র প্রেমী শক্তি, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে নির্যাতন করেছে, শাহরিয়ার কবিরের মতো ব্যক্তিত্বকে বিনা বিচারে জেলে আটকে রাখা হয়েছে, এরকম আরো অনেক। সাংবাদিকদের অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল করা হয়েছে, সংবাদপত্রের দপ্তর দখল করা হয়েছে, 32 নম্বর শেখ মুজিবের বাড়ি ধানমন্ডি ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে, প্রকাশ্য দিবালোকে মহিলাদের পোশাক বিধি নিয়ে ফতোয়া দিয়েছে, তোলাবাজি করছে, ধর্মীয় সংখ্যালঘু মানে হিন্দুদের নির্যাতন করছে। এটাই হচ্ছে ইউনূসের জনগণ, যে জনগণ ইউনূসের পাশে আছে। আসিম মাহমুদ, সাজিব ভুঁইয়া এবং মাহফুজ আলম এবং রজার রহমান, ইউনূসের নিয়োগ করা জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, সে বাংলাদেশের নাগরিক কিনা সন্দেহ আছে এবং সে একটি গুণধর ব্যক্তিত্ব। তার অতীতের চারিত্রিক স্খলন সম্পর্কে সবাই জানেন, বাংলাদেশের মানুষ আরো বেশি জানে। ওটা একটা দালাল। ইউনূস হচ্ছে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন র্যাকেটিয়ার, তার মনোনীত লোকজন তো দালালই হবে, দালাল শিরোমণি হবে। যেরকম রজার রহমান ওরফে খলিলুর রহমান একটা দালাল, যাকে ইউনূস নিয়োগ দিয়েছে একটাই কারণে, মিলিটারি সেক্রেটারি যে ইউনূসের দপ্তরে বসে এবং খলিলুর রহমান জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, দুজনে একসঙ্গে ষড়যন্ত্র করে ওয়াকারুজ্জামানকে কিভাবে পদ থেকে অপসারণ করা যায়। ওয়াকারুজ্জামান যদি আমেরিকা সফর করতেন তিনি দেশে ফিরতে পারতেন না। তার বিমান আমেরিকার বিমানবন্দরে মাটি ছোঁয়ার আগেই তিনি জেনে যেতেন যে তিনি পদ থেকে অপসারিত হয়েছেন, তার পরিবারের সদস্যদের গৃহবন্দী করা হয়েছে। করতেন। ওয়াকার মিলিটারি ইন্টেলিজেন্সের কাছ থেকে এই খবর আগে ভাগে পেয়ে তার সফর বাতিল করেন, সেনাবাহিনীর মধ্যে নিজের ভূমিকাকে কনসলিডেট করেন। তাহলে ওয়াকারুজ্জামান যে বক্তব্যগুলো দিচ্ছেন সেই বক্তব্যকে অপ্রাসঙ্গিক, অযৌক্তিক? সেনাবাহিনী তো অবশ্যই বলতে পারে, কারণ অন্তর্বর্তী সরকার গঠন করার পিছনে সেনাবাহিনীর ভূমিকা ছিল। সেনাপ্রধান 5ই আগস্ট কি বলেছিলেন? যে অন্তর্বর্তী সরকার হবে। রাষ্ট্রপতি বিবৃতি দিলেন, তার পিছনে 3 বাহিনীর প্রধান দাঁড়িয়ে রইলেন। সেনাবাহিনী তো 5ই আগস্টের পর ক্ষমতা দখল করেন। সেনাবাহিনী অন্তর্বর্তী সরকারকে সমর্থন দিয়েছিল, কারণ বাংলাদেশের মানুষ শেখ হাসিনার সরকারের পর তারা ভেবেছিলেন যে ইউনূস আসলে একটা নতুন সূর্যের উদয় হবে। কিন্তু ইউনূস তো নির্বাচন করতে আসেনি, ও এসছে ক্ষমতাকে আঁকড়ে থাকতে যতদিন সম্ভব, আমৃত্যু। সেনাপ্রধান ইউনূস সম্পর্কে ওর রিডিং ঠিক ছিল না। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. ইউনূস যে একজন ক্ষমতালোভী বৃদ্ধ সেটা সেনাপ্রধান কেন বুঝতে পারেননি? তার রিডিং এ গন্ডগোল ছিল। এখন সেনাবাহিনী 9.5 মাস তাদের ভূমিকা নিয়ে অসন্তোষ আছে। তারা দেখেছে ধানমন্ডিতে বঙ্গবন্ধুর বাড়ি ধূলিসাৎ করে দেওয়া হচ্ছে, বিনা বিচারে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে জেলে পুরে দেওয়া হচ্ছে, খুনের মামলা দেওয়া হচ্ছে। সেনাবাহিনীও কিন্তু এই সময়টায় ইউনূসের সরকারের পক্ষেই ছিল। এখন তারা বুঝতে পেরেছে যে বাংলাদেশের মানুষ এই সরকারকে চাইছে না। ঠিক যেমন 3রা আগস্ট ওই একই সেনা দরবারে সেনাবাহিনীর তরুণ অফিসাররা বলেছিলেন যে দেশের মানুষের উপর তারা গুলি চালাতে পারবেন না শেখ হাসিনার
সরকার নির্দেশ দেওয়া সত্ত্বেও, তাহলে 48 ঘন্টার মধ্যে শেখ হাসিনার সরকারের পতন হয়েছিল। তো ওয়াকার যখন জনতার দরবারে চরমপত্র দিলেন ইউনূসকে, সেটা কিন্তু বাংলাদেশের মানুষের মতেরই প্রতিফলন হয়েছে। ইউনূস এটা বুঝেও বুঝছেন না, এবং সেনাবাহিনীর তত্ত্বাবধানে একটা অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হোক, এটা অধিকাংশ বাংলাদেশের মানুষ চাইছে। আর কারা ইউনূসের পক্ষে আছে? ইউনূসের কথায় যারা জনগণ। আসিফ মাহমুদ সাজিব ভুঁইয়া কি বলেছিলেন যে 5ই অগাস্ট গণ অভ্যুত্থান ব্যর্থ হলে তারা সশস্ত্র সংগ্রামে যেতেন, তার জন্য প্রস্তুতি সারা হয়ে গেছিল। তার মানে প্রচুর অস্ত্রশস্ত্র গোলা বারুদ আছে, আন্তর্জাতিক সন্ত্রাসীরা আছে, সেই অস্ত্র উদ্ধার করা হয়নি। সেই অস্ত্র নিয়ে তারা যদি ক্যান্টনমেন্টে হামলা করে, তারা যদি সেনাবাহিনীর উপর ঝাঁপিয়ে পড়ে, রক্তারক্তি কাণ্ড হয়ে যাবে। ইউনূস কিন্তু এটাই চাইছে যে তার ভাষায় যে জনগণ, সেই জনগণকে লেলিয়ে দিতে সেনাবাহিনীর বিরুদ্ধে, সেই জনগণকে বাংলাদেশের মানুষের বিরুদ্ধে লেলিয়ে দিতে। সেনাবাহিনী এটা নিয়েই ভাবছে, তাদের তৎপরতা বেড়েছে। ঢাকার রাজপথে সাঁজোয়া গাড়ি দেখা যাচ্ছে, 1 কিলোমিটার দীর্ঘ অঞ্চল যে সেনানিবাসের বাইরে, সেখানে সবকিছু নিষিদ্ধ করা হয়েছে। সেনাবাহিনী গ্রেপ্তার করতে শুরু করেছে, আইএসপিআর বিবৃতি দিচ্ছে। কিন্তু ইউনূস বলেছেন আমরা জনগণের কাছে যাব যদি কাজ করতে অসুবিধা হয়, যদি অবাঞ্ছিত হস্তক্ষেপ হয়। অর্থাৎ ইউনূসের ভাষায় যে জনগণ, সেই জনগণের হাতে অস্ত্র আছে। সেই জনগণ বলতে ইউনূস জঙ্গি জিহাদিদের বুঝিয়েছেন। সেই জনগণ হচ্ছে আনসার আল্লাহ বাংলার প্রধান জাসিমউদ্দিন রহমানি, মাহফুজ আলমের অনুগামী। সাজিব ভুঁইয়া যখন বলেন অস্ত্র রেডি, আমরা সশস্ত্র অভ্যুত্থানে যেতে পারতাম, তাহলে সেই অস্ত্র এখনো আছে ইউনূসের জনগণের কাছে। অর্থাৎ সেনাবাহিনীকে ইউনূস তার জনগণের মুখোমুখি দাঁড় করিয়ে দিতে চাইছেন। অর্থাৎ রক্তাক্ত গৃহযুদ্ধের পটভূমি তৈরি। ইউনূস হুইসিল বাজালেই সেই গৃহযুদ্ধ শুরু হয়ে যাবে। আবার ইউনূস এটাও বুঝছেন যে সেনাবাহিনীর সঙ্গে তার জঙ্গি জনগণ এঁটে উঠবে না, তাই তিনি একটা কম্প্রোমাইজও করতে চাইছেন। তাই বারবার ক্যান্টনমেন্টে ইউনূসের দপ্তর থেকে ফোন যাচ্ছে সেনা প্রধানের সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে বিবাদ মেটানোর জন্য। কিন্তু যা খবর পাওয়া যাচ্ছে, সেনা প্রধান এখনো তার অবস্থানে অনড়। তাদের দুজনের সম্পর্কের ফাটল পয়েন্ট অফ নো রিটার্নের জায়গায় চলে এসেছে। এটাই হচ্ছে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি। আর পুরনো কাসুন্দি তো আছেই, ভারতীয় আধিপত্যবাদ, ভারত পছন্দ করছে না, বাংলাদেশে কারা সরকার করবে সেটা বাংলাদেশের মানুষ ঠিক করবে। আমাদের তো সেখানে না করাবার কোনো এখতিয়ারও নেই, আমরা অতীতেও করাইনি। আওয়ামী লীগ সরকারকে আমরা সমর্থন করতাম কেন? তার কারণ ছিল আওয়ামী লীগ সরকার বাংলাদেশের মাটি থেকে জঙ্গি পরিকাঠামো এবং জঙ্গিবাদকে নির্মূল করার ক্ষেত্রে সদর্থক ভূমিকা নিয়েছিল, সেটা ভারত সমর্থন করেছিল। আর বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ, বাংলাদেশের স্বাধীনতার সঙ্গে আওয়ামী লীগের যোগ, এটা একটা বাড়তি আবেগের জায়গা ভারতবাসীর কাছে। বিএনপি তো অতীতে ক্ষমতায় এসছে, তাতে কি হচ্ছে? আমাদের সঙ্গে কি কূটনৈতিক সম্পর্ক নেই? এবারে পরিস্থিতি সম্পূর্ণ আলাদা। বিএনপি ক্ষমতায় এসছে নির্বাচিত হয়ে মানুষের ভোটে, কিন্তু ইউনূস এবং তার এনজিও চট্টগ্রাম সরকারের কোনো সমর্থন নেই মানুষের। কোন অংশের সমর্থন আছে? যারা জঙ্গি জিহাদি মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি, তাদের সংখ্যা যাই হোক না কেন 15-20% বেশি নয় বাংলাদেশের মানুষ। সেই জনগণের হাতে অস্ত্র আছে, তাই ইউনূস বলছেন আমি জনগণের দরবারে যাব। অর্থাৎ ও যদি একবার বাঁশিটা বাজিয়ে দেয় যে তোমরা নেমে পড়ো, তোমাদের হাতে যে অস্ত্র শস্ত্র আছে সেনাবাহিনীর বিরুদ্ধে নেমে পড়ো, কি হবে বাংলাদেশে? গৃহযুদ্ধ, যেটা মাহফুজ অনেক আগে বলেছিল যে গৃহযুদ্ধ হতে পারে, তাতে ত্যাগ স্বীকার করতে পারে। ইউনূসের দল হচ্ছে জাতীয় নাগরিক পার্টি, ওগুলো ইউনূসের আশীর্বাদ ধন্য। ইউনূস ওই চক্রান্তটাই করছে। কেন? তাহলে বলছে যে আমি জনগণের কাছে যাব,
অর্থাৎ অস্ত্র নিয়ে সেনাবাহিনীর উপর ঝাঁপিয়ে পড়ো। ওয়াকারুজ্জামানের জীবন সংশয় আছে, তার নিরাপত্তা সেনাবাহিনী নিশ্চিত করেছেন, তিনি বাহিনীর উপর কন্ট্রোল পুরো বজায় রেখেছেন। একই সঙ্গে যখন জঙ্গি জিহাদিদের সেনাবাহিনীর বিরুদ্ধে মাঠে নামানোর হুমকি দিচ্ছে ইউনূস, আবার অন্যদিকে তলায় তলায় ওয়াকারের সঙ্গে একটা আপোষ করার চেষ্টা। ধন্যবাদ প্রিয় দর্শকবৃন্দু, আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আজকের এই নিউজটি দেখে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আর হ্যাঁ, এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই পিচ্চি সাকিব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।